সুপ্রিয় দর্শক মণ্ডলী, ফ্রন্টলাইন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। দর্শক মণ্ডলী, আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর জাহিদুর রহমান, তাকে সবাই চেনেন, শিক্ষক ও রাজনৈতিক বিশ্লেষক। এরপরে আছেন অধ্যাপক পারভেজ করিম আব্বাসী, আন্তর্জাতিক ঘটনা প্রবাহের বিশ্লেষক। দুজনকে স্বাগত জানাচ্ছি। আজকে শুরুতে রাজনীতি নয়, আন্দোলন, শুধুই আন্দোলন, চারদিকে আন্দোলন, তবে বেশিরভাগই অরাজনৈতিক, কিছু কিছু ক্ষেত্রে আবার রাজনৈতিকও আছে। এই আন্দোলনের কারণে দেশটাই কেন যেন আন্দোলনের শহর নয়, আন্দোলনের দেশ হিসেবে পরিণত হয়েছে। সর্বশেষ যেটা এখন এই মুহূর্তে যখন কথা বলছি তখনও কিন্তু একটা আন্দোলন চলছে, ট্রেন বন্ধ। জাহেদ, আপনাকে দিয়ে শুরু করি। ধন্যবাদ আপনাকে। মানে আন্দোলন একটা সংখ্যা আমরা পেয়েছি প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে। সংখ্যাটা হচ্ছে 200-র মতো দাবি দেওয়া এবং আন্দোলন আছে। এটা সত্য যে এই ধরনের দাবি দেওয়া জানানোর জন্য সঠিক সরকার এটা না, এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার, কিন্তু হচ্ছে এটা। এবং এটা একটা বড় কারণ আমি মনে করি, যখন কোনো একটা চাপ প্রয়োগ করে খুব সহজেই সেই জিনিসটাকে অর্জন করে ফেলা যায়, এটা অন্যদের পথ খুলে দেয়। আমি রেলে আসছি, আপনি কিছু একটা হলেই শাহবাগের মোড় যদি অবরোধ করে ফেলতে পারেন, দেয়ারস আ হাই প্রবাবিলিটি আপনি যেটা চাইছেন সেটা আপনি পেয়ে যাবেন। সো এটা যখন হবে তখন এটার পথ খুলবে, কোনো সন্দেহের কিছু নেই। মোদ্দা কথা হচ্ছে, সরকারকে কেউ যদি মনে করে এটা একটা দুর্বল সরকার, এতে এই সরকারের এটা এখন কাজ হোক না হোক, আমি যদি এই দুর্বল অবস্থায় চাপ দিয়ে তাকে কাজটা করে ফেলতে পারি, সেটা আমি দীর্ঘমেয়াদে, এটা সরকারি সিদ্ধান্ত, এটা পরেও বলবৎ থাকবে। সো সেই চেষ্টাটাই আসলে মোটা দাগে সবাই করছেন। একই সাথে আমি একটু যোগ করতে চাই, সরকার ওই জিনিসগুলো, আমি আগেও বলেছি, কোনো কোনো ক্ষেত্রে সরকারকে বল প্রয়োগও করতে হবে, কিন্তু বল প্রয়োগ সরিয়ে রাখি, ঠিক মতো এগুলোকে যে তারা হ্যান্ডেল করবে সেটা হচ্ছে না। আমি এই মুভমেন্টের কথা বলি, এটা হচ্ছে রানিং স্টাফ, মানে যারা ট্রেনের সাথে সাথে মুভ করতে থাকেন, চালক, গার্ড, টিকিট চেকার, সংখ্যাটা আমি দেখলাম 2000-এর মতো এমপ্লয়িজ আছেন। তারা গত বুধবার তাদের কিছু দাবি দেওয়াতে এবং আলটিমেটাম দিয়েছিলেন যে তারা করবেন। এদের সাথে সচিব বসতে চেয়েছেন গতকাল রাতে। কেন এত দেরি কেন? আমি সেটাই বলতে চাইছি যে আপনি এদের সাথে আরো আগে বসে চেষ্টা করুন অন্তত এই অবস্থানে দাঁড়াতে তারা না যায়। তারপর কি কি বক্তব্য আছে, এখন আমরা দুই পক্ষ থেকে বক্তব্য শুনতে পাচ্ছি। এমনকি আমি অনেস্টলি যদি বলি, আমার কাছে সরকারের অবস্থান, সরকারের যে সিদ্ধান্ত ছিল সেটাকে আমার কাছে লজিক্যালি মনে হয়েছে। যেমন মূল সমস্যাটা যেটা হয়েছে, এই স্টাফ পদগুলোতে নতুন যারা আসবেন, এটা ইনফ্যাক্ট গত সরকারের সময় নিয়মটা হয়েছিল, এখানে সুযোগ সুবিধা কিছু কমানো হয়েছে। এখন কেউ যদি জেনে শুনে কোনো চাকরিতে জয়েন করেন যে আমি এই সুযোগ সুবিধা পাবো, আমি আগেরটার সাথে তুলনা করে আমার অসন্তুষ্ট হওয়াটা এত লজিক্যাল না, কিন্তু সেটাই হলো। এবং তারা এর পুরনোরাও তাদের সাথে যুক্ত হলেন, কারণ আমরা জেনেছি এটা যে অনেক ক্ষেত্রেই এইসব পদে তাদের পরিবার বা আশপাশের মানুষজনই খুব বড় সংখ্যায় আবার নিযুক্ত হন। তো হোয়াট এভার, কারণ আমি আবার এই অ্যানালিসিসেও যাচ্ছি, কিন্তু আমি বারবার একজন দূর থেকে একজন বিশ্লেষক হিসেবে, একজন নাগরিক হিসেবেও যদি দেখি যে এটাকে ঠিকঠাক মতো ম্যানেজ করা গেল না, এবং আলোচনা তো আরও আগে দেখতে পারতাম, সেটা হয়ে এই জায়গায় আসলে এটা হতো। আর আমি মনে করি সরকারেরও এই কথাটা খুব স্পষ্টভাবে ঘোষণা করা দরকার যে এই সরকার আসলে এত দাবি দেওয়া নিয়ে ডিলও করবে না, প্রত্যেকে যা যা দেওয়ার আছে তারা দেবেন, এবং তাদের বলা উচিত যে আমাদের আসলে বেসিক কিছু কাজ আছে, এগুলো করে যাব। এখন আবার উল্টো পাশে এই সংকটটা কিছুটা সরকারও তৈরি করেছে। কেন? ওনারা তো ওনাদেরকে কেয়ারটেকার বলছেন না, এটা একটা ইন্টারিম গভর্নমেন্ট, এবং তারা দেশের অনেক কোর সংস্কার করতে চাইছেন। অনেক কোর সংস্কার যিনি করবেন, যিনি বৈষম্য দূর করার কথা বলছেন, বৈষম্য বিরোধী আন্দোলনের সরকার হিসেবে সামনে এসে দাঁড়িয়েছেন, ফলে তার কাছে এইরকম দাবি দেওয়া এখন এসে হাজির হচ্ছে। সো এটা সরকারের দিক থেকে এই হলো প্রবলেমের জায়গা। কিন্তু আমি বটম লাইন যেটা মনে করি সেটা হচ্ছে, আমি প্রায় এভাবে বলি যে আমাদের 3টা বিভাগকে আমরা এভাবে বলি যে বিচার বিভাগ, আইন বিভাগ এবং শাসন বিভাগ। এটা শাসন বিভাগ বলি আমরা বাংলায়। সো একটা সরকারকে শাসন বিভাগের মতো কাজ করতে হবে। উনি সবার এর সঙ্গে যদি রাজনীতি যুক্ত হয় তখন কি দাঁড়াবে পরিস্থিতি? এটা আর বলার কিছু নেই, আসলে রাজনীতি যুক্ত হওয়ার আলামত দেখা যাচ্ছে, এবং এটাই যখন এই পরিস্থিতিতে গেছে, রাজনীতি যুক্ত হলে মানে আমাদের টোটাল গভর্নমেন্টের ফেইলিয়ার আমরা খুব অল্প সময়ের মধ্যেই দেখব। সো সরকারের সতর্ক থাকা দরকার এই বিষয়গুলোতে। অনেক ধন্যবাদ। পারভেজ, আপনি তো জানেন, শুনলেন তো, আমি ওনার কথা শুনলাম। দিনের আজকে শিরোনাম কিন্তু এইটাই। জি। তো এই অবস্থায় আমরা আসলে যাচ্ছি কোথায়?
আমি পুরোপুরি একমত ডাক্তার জাহিদ ভাইয়ের সাথে এখানে, কেননা আমি বলবো হচ্ছে যে আরো একটা ফেনোমেনন এখানে ইমার্জ করেছে। আন্দোলন এককালে অনেক মানুষের নেশা হতো, এখন আন্দোলন হয়ে গেছে কি পেশা। কেন আন্দোলনে আপনি যখন নামবেন তখন 2 minutes of fame বলে একটা কথা আছে। আপনি পেপারে যাবেন, আপনার কাছে সাংবাদিকরা আসবে, আপনি জানেন যে হচ্ছে কোনো না কোনো অ্যাডভাইজারের সাথে বা কোনো আপনার মিনিস্ট্রি সেক্রেটারির সাথে আপনি ওদেরকে বসিয়ে আপনি মিটিং করে আপনি সাময়িকভাবে আপনি বিখ্যাত হয়ে যাবেন। এবং এই জন্য দেখাই, শুধু আপনি এখন বলছেন রেলওয়ের, হ্যাঁ রেলওয়ের তো এটা হচ্ছে লং স্ট্যান্ডিং গ্রিভান্স, কিন্তু এবং আমরা জানি যে এখানে 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 আপনার শ্রমিক কর্মচারী ইউনিয়নও এর সাথে যুক্ত আছে, রেলওয়ের অনেক স্টাফের সাথে। এবং আজকে যে 2:30 থেকে 3:30টার মধ্যে যে মিটিং হয়েছে সেক্রেটারির সাথে, ফাহমিদুল হক বোধহয় ওনার নাম, তো ওনার এই ট্রান্সপোর্টেশন এখানে, ওটাতে কোনো ফলপ্রসূ আলাপ আলোচনা হয় নাই। কিন্তু আপনি শুধু রেলওয়ের সাথে লিমিটেড হচ্ছেন কেন? জাস্ট 2 দিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে যে 7টি কলেজ ছিল, ওটার সাথেও তো আমরা দেখলাম যে মারপিট, নিউ মার্কেটে ঘেরাও, এবং এটা তো হচ্ছে লং স্ট্যান্ডিং একটা প্রবলেম, 2017-18 সাল থেকে আছে। আপনি যদি আবার দেখেন যে সঙ্গে সঙ্গে এবদাতিয়া মাদ্রাসার এখানে শিক্ষকরা ওনারাও ঘেরাও করেছেন। কিছুদিন আগে এটা ছিল হচ্ছে মোটর চালিত রিক্সা চালক। আপনি কিন্তু দেখেন একের পর এক হচ্ছে। এখন দেখেন এটা হচ্ছে যে আপনি এখন আপনি বলুন যে এখানে আমরা সবসময় মনে করি বাংলাদেশে যা হচ্ছে এটা ইউনিক, তা আগে কোনোদিন হয়নি, এটা কিন্তু আমাদের ভ্রান্ত ধারণা। ফ্রেঞ্চ রেভলিউশনের পর যখন দেখলো যে কিং লুই দ্য 14 শেষ পর্যন্ত গিলোটিন হলো, তারপর দেখেন একের পর এক বিপ্লব হয়েই যাচ্ছে, বিপ্লব প্রতি বিপ্লব, এবং শেষ পর্যন্ত যে রেইন অফ টেরর একটা হলো, যে রবস্পিয়ার যাকে বলা হয়, সেই গিলোটিনের আন্ডারে হলো। এবং ফ্রেঞ্চ রেভলিউশনের র্যালি ক্রাই যে লিবার্টি, ফ্র্যাটার্নিটি, ইকুয়ালিটি, কিন্তু শেষে কি হলো? একটা মিলিটারি ডিক্টেটর নেপোলিয়ন চলে আসে। এটা কিন্তু হচ্ছে এখানে আমি বললাম যে একটা পরিণতি এখানে। ঠিক তেমনি ইরানের রেভলিউশনে যখন করা হয়েছিল, আপনি ধর্ম নিরপেক্ষ লোক বলেন, প্রোগ্রেসিভ বলেন, যারা ধর্মাবলম্বী এখানে আছে, সবাই মিলে কিন্তু ইরানের শাহকে এখানে উৎখাত করলো, কিন্তু তারপরে কিন্তু ইরান কিন্তু স্টেবিলাইজ হয় নাই। ইজিপ্টে হালে আপনারা যদি দেখেন হচ্ছে আরব স্প্রিংয়ে, ওখানেও কিন্তু তাহরির স্কোয়ার থেকে শুরু করা হলো অনেক আশা প্রত্যাশা নিয়ে। মোরসি সরকার আসলো, কিন্তু ওটাও হচ্ছে খুব বাজেভাবে ফেল করলো। এখন সিসির আন্ডারে সেই একই ওই সামরিক স্বৈর শাসন আছে। আমি আপনাকে শুধু এখানে দেখাচ্ছি। এখন সমস্যাটা কি হচ্ছে, রাহিদ ভাই খুব ভালো কথাই বলেছেন, ওরা দে সেন্স উইকনেস ইন দ্য কারেন্ট গভর্নমেন্ট। আপনি যখন দেখেন যে দুর্বলতা আছে, এবং কেন দুর্বলতা আছে? দুর্বলতা তখনই থাকে যখন আপনি বুঝতে পারছেন যে আপনার অর্গ্যানিক সাপোর্টটা নেই। প্রথম 2-3 মাসে জনগণের যে সবাই একটা, আপনি বলেন কিছু অংশ লোক ছাড়া, আগে সরকারের প্রতি যারা সিম্প্যাথেটিক, বেশিরভাগ লোক কিন্তু চেয়েছিল ডক্টর ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার সফল হোক। কিন্তু আমার মনে হচ্ছে অনেক অংশে এটা কিন্তু যে মানুষের আশা প্রত্যাশা আছে, সেটা কিন্তু ওইভাবে এখানে ওরা সফলভাবে এটা কিন্তু এটা প্রতিফলন ঘটতে পারেনি। তার জন্য কিন্তু মানুষের, আপনি দেখেন হচ্ছে যে মানুষের ডিসঅ্যাপয়েন্টমেন্ট বলেন, মানুষের এখানে হচ্ছে স্বপ্নভঙ্গ বলুন, এটা চলে আসে। এবং এখন নানান ধরনের সুবিধাভোগী লোকরা একসাথে আসে। সঙ্গে সঙ্গে হচ্ছে যে আপনি আপনার কথাটা ঝেড়ে আসছেন না। আপনি প্রথম দিকে বললেন আপনি সবগুলো রিফর্ম করুন, সত্যি আমাদের এটা সিস্টেমিক রিফর্মস দরকার। তো সিস্টেমিক রিফর্মসের জন্য ম্যান্ডেট যেটা ছিল, প্রথম 3-4 মাসে ওই মোমেন্টামটা এক্সস্টেড হয়ে গেছে। কেন? যেগুলো ইস্যুটা অতটা দরকারি না, যে আপনার জাতীয় সঙ্গীত বদলাতে হবে, বা আপনার এখানে জাতীয় কবি কে হয় এখানে, বা আপনার এখানে হচ্ছে ড্রেস কোড কি, এইগুলো জিনিসগুলো নিয়ে দেশকে আবার দ্বিধা বিভক্ত করা হলো। যে একটা যে একতাবদ্ধ একটা দেশ এগিয়ে গেছিল হাসিনা সরকারকে উৎখাত করার সময়, ওটা কিন্তু ওই একতাবদ্ধতা ইউনিটিটা এখানে হচ্ছে ডিসিপিট করেছে। এবং এখন কি হচ্ছে, বিএনপি কবেই নির্বাচন করবে এটা নিয়ে হচ্ছে এখন হচ্ছে প্রশ্ন। এবং আমরা শুনলাম যে হচ্ছে বিএনপি অ্যাক্টিং প্রেসিডেন্ট যখন তারেক রহমান যখন আমরা শুনলাম যেখানে প্রেসিডেন্ট ট্রাম্পের ব্রেকফাস্ট প্রেয়ার মিটিংয়ে ইনভিটেশন পেয়েছে, তখন কিন্তু বিএনপির প্রতি একটা ইকুয়েশন বা এখানে একটা আমি কি বলবো, ওদের প্রতি একটা এক্সপেকটেশন চেঞ্জ হয়ে গেছে। এখন সঙ্গে সঙ্গে আপনারা দেখছি হচ্ছে যে অ্যাডভাইজারদের মধ্যে অনেকেই প্রথমে বলেছেন যে নির্বাচন এখন কোনো কথাই নেই, আগে সংস্কার হবে। এটা অনেকেই বলেছে আপনার প্রোগ্রামে, সব জায়গায় বলা হয়। এখন বলছে কিছু সংস্কার করা হবে, তারপর বলছে কোনো মতে নির্বাচন দিতে হবে। তো দিনে দিনে যেটা হচ্ছে যে এই সরকারের না আপনার অ্যাপিলটা কমে যাচ্ছে। আপনি এখন বলতে পারেন শুধু আপনাদের কাজ কি আছে, শুধু এসে এখানে ডক্টর ইউনূসের সরকারকে ক্রিটিসাইজ করে। না, ডক্টর ইউনূস আমি এখনও বিশ্বাস করি হি ইজ এ ডিসেন্ট পারসন, কিন্তু আনফর্চুনেটলি আপনার শুধু ইন্টেনশনস দিয়ে কিন্তু গভর্নেন্স হয় না।
এটা হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম। এবং ইউ নিড কেপেবল পিপল অ্যারাউন্ড ইউ। এখন ওনারা আশেপাশে যারা আছেন, দে আর, আই বিলিভ দে আর অনেস্ট, দে আর ওয়েল ইন্টেনশন, কিন্তু আপনি যখন এত বড় অ্যাডমিনিস্ট্রেটিভ, আপনি এখানে মোরাসের মধ্যে পড়েছেন, এত অ্যাডমিনিস্ট্রেটিভ জলাঞ্জলির মধ্যে পড়েছেন, যেখানে বিউরোক্রেসি আপনার সাথে কোঅপারেট করছে না, যেখানে আপনার পুলিশ আপনার সাথে পুরোপুরি কোঅপারেট করছে না, যেখানে আপনার এক্সটার্নাল নেইবার্স বলতে ভারতের সাথে আমাদের কিন্তু বৈরিতার সম্পর্ক পুরোপুরি অবসান হচ্ছে না, এবং যুক্তরাষ্ট্র যার উপর আপনি নির্ভর করেছিলেন সেখানে কিন্তু আপনার 180 ডিগ্রি টার্ন হয়ে গেছে। এবং ওখানে আমরা এখনো জানি না যে ট্রাম্পের প্রেসিডেন্সিতে এখানে আসার পর কতটুকু আমাদের ফরেন পলিসি চেঞ্জ হবে ওদের। তো এত কিছু আপনার আনসার্টেনটির মধ্যে আপনি কিভাবে এখানে ন্যাভিগেট করবেন? আমি কিন্তু এখানে, এবং আমি আমার যথেষ্ট সহানুভূতি রেখেই বলছি, কিন্তু সামনে এবং এর মধ্যে যদি আপনি এখন এর মধ্যে যদি দেখেন যে সংস্কারের নামে আপনি যদি সাম্প্রদায়িকতার উত্থান হয়, এই আপনার সংস্কারের নামে ধর্মান্ধতার উত্থান হয়, তাহলে কিন্তু এটা কিন্তু ভালো সাইন, এটা কিন্তু ইন্ডিকেট করছে। অনেক ধন্যবাদ পারভেজ করিম। আসলে কিন্তু অনেকগুলো বিষয়ে ধারণা করেছেন। তো সেখানে যেটা হচ্ছে যে সরকার কেন জনপ্রিয়তা হারাচ্ছে? সরকার জনপ্রিয়তা হারাচ্ছে কারণ সরকার আসলে সবার কাছে জনপ্রিয় থাকতে চাইছে। মানে সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে, আমার একটা মনে পড়ে, একটা প্রবচন আছে এরকম পলিটিক্স নিয়ে। সরকার এখন পলিটিক্স না করলে সরকারে আছে, তো বলা হচ্ছে যে আপনি যদি সবাইকে খুশি করতে চান তাহলে রাজনীতি বাদ দিন, আইসক্রিম বিক্রি করুন। মানে ব্যাপারটা এরকম, আপনি সবার কাছে আসলে জনপ্রিয় হতে পারেন না। তাতে হবে কি, শেষ পর্যন্ত আপনি সবার কাছে অজনপ্রিয় হবেন। আমি একটা উদাহরণ দিই। ঠিক আছে, অনেক জায়গায় অনেকগুলো টাফ কাজ আছে, আপনি পেরে ওঠেন নাই, আপনার হাতে অনেক অপরচুনিটি ছিল না, কিন্তু যে কাজগুলো করা যেত, যেগুলো খুব সহজে ব্যবস্থা নিয়ে আপনি দেখাতে পারতেন যে আমি এটা করেছি, সেটা আরো অনেকগুলো সমস্যার পথ বন্ধ করতো। আমি একটা উদাহরণ দিই। ডক্টর ইউনূস সরকার দায়িত্ব নেওয়ার পর আমাদের একটা সংগঠন, যারা এই মাজারের সংগঠন, সুফি পরিষদ বা কিছু একটা, তারা একটা সংবাদ সম্মেলন করে 4-5 দিন আগে জানিয়েছে 80টা মাজারে ভাঙচুর হয়েছে, হামলা হয়েছে। ওর পর আরেকটা মাজারে হয়েছে ওনাদের ওই সংবাদ সম্মেলনের পর, মানে 81টা। আমাদের উপদেষ্টাদেরকে কিন্তু, বিশেষ করে ছাত্র উপদেষ্টা জনাব মাহফুজকে আমি ফেসবুকে স্ট্যাটাস দিতে দেখেছি, এরপর সংবাদ সম্মেলনে বলছেন আমরা দেখে নেবো, এটা করবো সেটা করবো। আপনি একটা মানুষকে গ্রেফতার করেন নাই এই ভয়ঙ্কর কাজটার জন্য। ফলে যেটা হলো, এই ঘটনাটা ঘটে চলছে। এখন কি হচ্ছে, এখন যারা এই মাজার ভিত্তিক যেসব সংগঠন আছে, মাজারের সাথে যারা জড়িত আছেন, রাস্তায় নামছেন। এখন এরা রাস্তায় নামবেন, আরেকটা গ্রুপ ভাঙতে আসবে, আপনি এরপর এখানে মারামারি করবেন, এবং দিনের শেষে দুই পক্ষই দেখবেন সরকারকে নিয়ন্ত্রণহীন হয়ে যাবে। একদম তাই, একদম তাই। শুধু সেটা না, এই যে মাজার ভাঙা হচ্ছে, কারা ভাঙছেন? মুসলিমরাই ভাঙছেন। এই যে আমাদের এখানে জঙ্গিবাদ মাথা চাড়া দিচ্ছে বলে একটা ন্যারেটিভ তৈরির চেষ্টা আছে ভারতের, প্রথম ভেরি ফার্স্ট ডে ওদের ন্যারেটিভটা কি? শেখ হাসিনাকে উৎখাত করেছে ইসলামিক এক্সট্রিমিস্টরা। শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হচ্ছে, এটা তার টাইরানির সিম্বল হিসাবে, কিন্তু বলা হচ্ছে ও যেহেতু মুসলিম, ও যেহেতু এক্সট্রিমিস্ট, তাই ও কিন্তু স্কাল্পচার ভাঙছে। আমাকে এই প্রশ্ন করা হয়েছে কয়েকটা বিদেশি মিডিয়া ওই 5-6 তারিখের দিকে, তখন আমি বলছিলাম তুমি ঢাকায় আসো তো, সব স্কাল্পচার কি ভাঙা হয়েছে? কিন্তু দিস ইজ হাউ তারা তাদের প্রোপাগ্যান্ডাটা চালিয়েছে। তো আপনি যখন এই মাজার ভাঙা হচ্ছে, এই প্রোপাগ্যান্ডা দাঁড়িয়ে যাচ্ছে। যখন একজন অভিনেত্রী একটা দোকান উদ্বোধন করতে যাবেন, সেই অভিনেত্রী ওখানকার কিছু ইসলামিস্টের চাপে যেতে পারবেন না, এই প্রশ্নগুলো তো আসবে। আপনি তো স্টেপ নেন নাই। ঠিক আছে, এর আগে আরো আগে চিটাগং একই ঘটনা ঘটেছিল, কিন্তু 6 মাস পর এই যে আমার পুলিশ কাজ করছে না বা প্রশাসনিক দুর্বলতা আছে, এই জিনিসগুলো কি আর আসলে মানুষ একসেপ্ট করবে না। সো আপনি স্টেপ নিচ্ছেন। আমি প্রায় একটা কথা বলি যে সরকারের মূল অসন্তুষ্টির জায়গা কোনটা, সেটা হচ্ছে আমরা এই সরকারের অ্যাকশন দেখছি না। আপনি এক কাজ করতে গেলেন, পারলেন না, ফেইল হল। আমি আপনার চেষ্টা দেখছি, আমরা তো জানি আসলে এই সরকার কোন পরিস্থিতিতে দায়িত্ব নিয়েছে, কিন্তু আপনি তো কোনো স্টেপই নিচ্ছেন না আসলে। এবং এই যে স্টেপ নিচ্ছেন না, মনে করছেন এটা করলেই ওটা হবে না, লাভ নেই। আপনি যখন আপনি নিশ্চয়ই জানেন যে সরকার প্রধান বলছেন যে না পারলে চলে যাব। এখন না পারলে চলে যাব, কিন্তু ওনারা যেই ক্রান্তি লগ্নে দেয়, উনি একটা মানে কয়েকটা ইন্টারভিউ আছে, উনি একরকম ভাগ্যের উপরে ছেড়ে দিয়েছেন যে ওনার পদক্ষেপ যদি কাজে লাগে তো ভালো, না হলে আমাদের কপাল খারাপ। মানে এমনকি উনি ওনার ক্যাবিনেট নিয়ে বলছেন যে খুব তাড়াহুড়োর মধ্যে ছিলেন, তালিকা দেওয়া হলো, যাদেরকে উনি চেনেন নিয়েছেন, ফাইন, তাড়াহুড়ো ছিল। কিন্তু এরপর তো 6 মাস গেল, আপনি রিভ্যালুয়েট করেন, আপনি রিঅ্যালোকেট করেন, ক্যাবিনেট বাদ দেন, যোগ করেন, বাড়ান, বহু কিছু হতে পারে। আমরা তখন অ্যাটলিস্ট বুঝবো যে আপনি চেষ্টা করছেন। মানে আমার জায়গা থেকে সরকারের প্রতি প্রধান অভিযোগ হচ্ছে এটা
চেষ্টা করছেন। আমি আমার ব্যক্তিগত একটা কথা বলি, আমি খুব ফাঁকিবাজ ছিলাম পড়াশোনায় ছোটবেলায়। আমার মা আমাকে একটা কথা প্রায় বলতেন, মানে ওনার কষ্ট থাকতো না যদি দেখতো আমি পড়াশোনা করছি কিন্তু পারছি না, মানে ওনার কষ্টের প্রধান জায়গা ছিল এটা, যিনি আমাকে পড়তে দেখছেন না, মানে চেষ্টা দেখছেন না। এটা এখন আমি বুঝি যে ঘটনাটা আসলে এই জায়গায় কোথাও না কোথাও। আরেকটা কথা যেটা মনে রাখতে হবে, আমি আমাদের প্রধান উপদেষ্টার যতগুলো ভাষণ দেখেছি বা জাতির উদ্দেশ্যে, প্রত্যেকটা জায়গায় উনি মানুষের সদিচ্ছার উপরে আস্থা রাখতে চান, উনি মানুষকে মোটিভেট করতে চান। ফাইন, একটা রাষ্ট্রের প্রধান এটা করবেন, সরকার প্রধান এটা করবেন, কিন্তু একটা সরকার প্রধান একজন অ্যাডমিনিস্ট্রেটর। আমাদের একটা পুলিশ বাহিনী আমরা পুষি, 2 লাখ মানুষের একটা পুলিশ বাহিনী আমরা পুষি বেতন দিয়ে, কারণ রাষ্ট্র আইন শৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়, আমরা না, সব সরকার পোষে। সো তার যে এরকম একটা অ্যাডমিনিস্ট্রেটর সত্তা আছে, আমি দেখছি আমাদের এই সরকারের আসলে অ্যাডমিনিস্ট্রেটর সত্তা তার নেই। যখনই আপনি ওটা হতে যাবেন তখন আপনি সবার কাছে জনপ্রিয় হবেন না, তখন আপনাকে আসলে ডিসাইড করতে হবে যে আপনি আসলে কি করবেন। আপনি যদি ন্যায়ানুগভাবেও বল প্রয়োগ করেন, তারপরও কিছু মানুষ অসন্তুষ্ট, যার উপরে বলটা প্রযুক্ত হবে। কিন্তু আপনি যদি ন্যায়ানুগভাবে বল প্রয়োগ করেন, অন্য মানুষ আপনার পক্ষে থাকবে। আমি প্রায় বলি, বল প্রয়োগ মাত্রই খারাপ জিনিস না। বল প্রয়োগ বলতে আমি পেটানো বোঝাচ্ছি না সবসময়। শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের অভিযোগ ছিল শেখ হাসিনা ইললেজিটিমেট এবং ইললিগাল বল প্রয়োগ করেছে, এটা ছিল অভিযোগ, আমরা ওকে ঘৃণা করেছি এই কারণে। কিন্তু আপনার বল প্রয়োগটা যদি নীতিগতভাবে এবং আইনের চৌহদ্দির মধ্যে হয়, তাহলে মানুষ এটাকে অপছন্দ করবে না। সুতরাং এই সরকারের শুরু থেকে ওই সত্তাটার মধ্যে নাই, এবং সেই কারণে আজকে আমরা এই অবস্থা দেখছি। মাজার ভাঙার 5টা 6টা 7টা পর্যন্ত সরকারের অবস্থা ভালো ছিল না, 10টা 11টার সময় আপনি কেন এগুলো বাধা দেন নাই কঠোরভাবে? এখনই বা কি করছে? এখনো কিছু করছে না, সেটাই বলছি। এই জন্য এখন মনে করছে যে আমরা এখন যেতে পারি এবং আমরা যে কোনো সময় মাজার টাজার ভেঙে দিতে পারি। এখন কি দাঁড়াচ্ছে যে বললাম, আপনি আরেকটা গ্রুপকে, এখন তারা হয়তো ছোট কিন্তু তাদেরও তো আবেগের জায়গা আছে, কে সঠিক কে ভুল ধর্মীয় পয়েন্ট এটা আমার দেখার বিষয়ই না, এটা স্টেটও দেখবে না। স্টেট তার অধিকার রক্ষা করতে যাবে, ও দেখছে স্টেট ওর পাশে দাঁড়াচ্ছে না, এখন ও নিজের রাস্তায় না দাঁড়াচ্ছে, কয়দিন পুরো পাহারা দিবে, এরপর হাঙ্গামা হবে, রক্তারক্তি হবে, তাই হবে। 7 কলেজের আলোচনা খেয়াল করি, তাদের 5টা দাবি ছিল। এই যে প্রভিসের সাথে যে ঝামেলা হলো, 5টা দাবির মধ্যে ইভেন ডিফারেন্ট ভার্সিটি ওদের পুরনো দাবি, এটা এবার 5 দফায় ছিল না। এই 5 দফায় ছিল তাদের স্টুডেন্টদের রেশিও, টিচারের রেশিও অনুযায়ী ক্লাসে নেওয়া, ডিফারেন্ট অ্যাকাউন্টে টাকা রাখা, তারপরে ভর্তির ক্ষেত্রে নেগেটিভ মার্কিং যোগ করা। এই সিদ্ধান্তগুলো নেওয়া কি অনেক লম্বা সময়, অনেক আলোচনার বিষয় ছিল? দরকার ছিল না। সো এইভাবে আমি দেখছি অত্যন্ত ইনএফিশিয়েন্সি, ইনকেপেবিলিটি। এবং আমি কথাটা আজকে বলেই ফেলতে চাই, সৎ মানুষ আমরা ওনাদেরকে চিনি, প্রায় সবাইকে আমরা খুব ব্যক্তিগতভাবেও চিনি, ভালো মানুষ, সৎ মানুষ, সদিচ্ছা আছে। কিন্তু দিনের শেষে না, রাষ্ট্রটাকে চলতে হবে, বেসিক জিনিসগুলো রুটিনটাই ঠিকঠাক মতো করতে হবে। এবং এখন এটা মানুষের কাছে ফ্রাস্ট্রেশন আরো বাড়বে যে আপনি সংস্কার করবেন, আরো অনেক 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 কথা বলছেন, কিন্তু আপনি রুটিন কিছু কাজই ঠিকঠাক মতো করতে পারছেন না। সেই হচ্ছে সমস্যা। অনেক ধন্যবাদ প্রফেসর পারভেজ। আপনি জানেন যে এই সরকারের অনেক দুর্বলতা, মনে করা নিশ্চয়ই আপনি শুনেছেন যেটা জাহেদ বললেন। এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে, এই অবস্থা চলতে থাকলে আপনি কি মনে করেন এই প্রশাসন দিয়ে একটা ভালো নির্বাচন করা সম্ভব হবে? এখন আপনি যদি আমাকে সিনিক্যাল হতে বলেন, তাহলে আমি বলবো যে ন্যায় মামার চেয়ে কানা মামা ভালো। কোনো নির্বাচনের চেয়ে অ্যাটলিস্ট মোটামুটি একটা নির্বাচন ভালো, এটা আমি বলবো যে এটাই হচ্ছে আমাদের একটা প্রাপ্তি বা এটা যে আশার দিয়ে একটা দিক। কেন শেখ হাসিনার সময় আমরা একটা স্বচ্ছ, একটা ইনক্লুসিভ একটা আমরা নির্বাচন পাই নাই, ফেয়ার তো বাদই দেন। এখন সমস্যাটা হচ্ছে আপনি যে এখানে বলছেন, এখানে আমি আপনার সাথে একটা কথা বলে তারপর আমি এখানে নির্বাচনে এখানে সরকারের সদিচ্ছার ব্যাপারে তখন প্রশ্ন হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের। এবং এটার পরে একটা এক্সাম্পল হচ্ছে যে ছাত্রদের নিয়ে, কেন ছাত্রদের নিয়ে যারা এখানে ছাত্র সমন্বয়ক, হ্যাঁ আমরা সবাই স্বীকার করি যে ছাত্ররা অগ্রণী ভূমিকা পালন করেছিল শেষের দিকে, এবং তারা অনেক এখানে হচ্ছে যে ত্যাগ তিতিক্ষা করেছে, অনেকই শহীদ হয়েছে। কিন্তু ছাত্রদের সাথে তাদের বাবা মারা ছিল, ছাত্রদের সাথে তাদের শিক্ষকরা বেশিরভাগ ছিল, ছাত্রদের সাথে রিক্সাওয়ালারা ছিল, ছাত্রদের সাথে যারা রাস্তায় পানি বেচে তারা ছিল, সবাই ছিল। হাসিনার সরকার তো এইভাবে পতন হয় না একদিনে। ছাত্রদের সাথে আর্মি ছিল, আর্ম ফোর্সেসের রোলটাকে আমরা কোনোদিন এটা কেন যে আমরা মাঝে মধ্যে বলি না, সুশীল সমাজে বোধহয় আমাদের কিছু আমাদের বোধহয় উদারতার অভাব আছে। আর্ম ফোর্সেসও কিন্তু ক্রিটিক্যালি এখানে এটা ইন্টারভিন করছে। ভারত তো বলেই যাচ্ছে যে এটা আর্মি ব্যাক কু, তো ওরা প্রথম থেকে যাকে ওরা যা বলছে না বলুক। কিন্তু একটা কথা বলবো যে ল্যাটিনে একটা কথা আছে, খুব ছোট করে বলি, ভক্স পপুলি ভক্স ডে। তার মানে কি,
জনগণের যে আকাঙ্ক্ষা ওটাই হচ্ছে আল্লাহ বা হচ্ছে আমরা বলবো আমরা উপরওয়ালার আকাঙ্ক্ষাটাই প্রতিফলন হয় জনগণের আকাঙ্ক্ষাতে। আপনি এখন দেখেন, আপনি সাধারণ মানুষের সাথে কথা বলেন, আমি অন্তত 3-4টা জায়গায় গেছি যে ওয়েটিং রুমে, ডাক্তারখানায়, হাসপাতালে বা এখানে হচ্ছে চেম্বারে, তো ওখানে এইরকম করে একটা টিভি স্ক্রিন থাকে, তো ওখানে নিউজ আসার সময় সবাই তো আমরা এখানে রুগীরা অপেক্ষা করি বা এখানে করি। তো 2-4টা জায়গায় আমি দেখলাম, এটা নিয়ে 4 না 5টা জায়গা এখানে, যেখানে পাবলিক জায়গায় নানান পেশার নানান শ্রেণীর লোকরা আসে। যেই ছাত্র সমন্বয়করা আসে, আপনি কিন্তু দেখবেন বেশিরভাগ সময় কিন্তু লোকরা কিন্তু এখানে কটূক্তি করে এবং নেগেটিভ কথাবার্তা বলে। জনগণের কিন্তু এখন হচ্ছে যে ছাত্রদের প্রতি বা ছাত্রদের বলতে ছাত্র তো আমারও ঘরে, আমার ছেলেও ছাত্র, ওনারও ঘরে ওনার সন্তানের ছাত্র আছে, কিন্তু ছাত্রদের মধ্যে ছাত্র সমন্বয়ক হিসেবে যারা আছে বা যারা এখানে হচ্ছে অ্যাডভাইজার হিসেবে আছে, তাদের প্রতি এত কেন মানুষের হঠাৎ করে কেন এই অনুরাগ থেকে একটা সম্মানবোধ থেকে একটা শ্রদ্ধাবোধ থেকে এখন বিরক্তির জায়গায় চলে যাচ্ছে? এটা কিন্তু সরকারের কিন্তু এখানে এটা অনুধাবন করা উচিত, এবং ছাত্রদের নিয়ে একটা পলিটিক্যাল পার্টি করবে নাকি না এটা নিয়ে একটা ধোঁয়াশা, একটা যে এটা কিংস। কিন্তু প্রবলেম হচ্ছে যে আমরা তো আগে, এবং আমরা তো হচ্ছে ঘরপোড়া গরু, কারণ আমরা তো হচ্ছে 1/11-এর সময় দেখলাম যে 2-3 জন আমাদের, এবং বেশ আমি বলবো যে বেশ নাম করা রাজনীতিবিদ, তাদেরও হচ্ছে যে তাদের ক্যারিয়ারটা খারাপ হলো, তাদের পুঞ্জিত যে সুনাম মানে যা এখানে ওনারা কিউমুলেটিভ যে ওনাদের রেসপেক্ট সব ধ্বংস হলো যখন হচ্ছে ওনারা এই পলিটিক্যাল পার্টি এখানে ফর্ম করার চেষ্টা করেন। এমনকি ডক্টর ইউনূসের মধ্যে ছিলেন, যদি বা উনি স্বীকার করেন, ওনার মধ্যে অ্যাটলিস্ট এই আমি বলবো যে ওনার এবিলিটিটা আছে যে উনি অ্যাডমিট করেন, হুইচ ইজ রেয়ার ফর আ সাউথ এশিয়ান লিডার। এখন আপনি ইলেকশনের দিকে যাচ্ছেন, ইলেকশনের দিকে হওয়ার জন্য 2-4টা জিনিসই তো আমি এখন আপাতত পাচ্ছি না। ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন, আপনি এই দিনের আলোতে হচ্ছে যে আপনার হচ্ছে ধানমন্ডি জিগাতলের মতো জায়গায় এখানে রাইফেল স্কোয়ার থেকে এখানে হচ্ছে সোনার এখানে দোকান থেকে সোনা লুট হয়ে যাচ্ছে, এখান থেকে আপনার এখানে হচ্ছে ফরেন এক্সচেঞ্জ ট্রেডার 1,25,00,000 এখানে চুরি হয়ে যাচ্ছে, ডাকাতি হয়ে যাচ্ছে। প্রথম আলোতে একটা রিপোর্ট আসলো রাতের বেলায় নাকি পুলিশ টহল আসে না, যদি বা পুলিশ প্রতিবাদ করেছে। এখন যদি আপনার ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ভালো না হয়, ব্যবসার অবস্থা তো ভালো নেই, আমি অর্থনীতিবিদ হিসেবে ওই দিকে যাচ্ছি না। আপনার এই যে বেক্সিমকোর ফ্যাক্টরিগুলো বন্ধ হলো, এস আলমের কিছু ফ্যাক্টরি, 1 লাখ কর্মী, এটা হচ্ছে নিউজ পেপার, এখানে এটা আমাদের কোনো বানোয়াট না। এদের ভবিষ্যৎটা কি সরকার বছর দেখবে? এই 1 লাখের প্রত্যেকে যদি ধরেন গড়ে 4 জন করে যদি এখানে হয়, তাহলে হচ্ছে আপনি 1 লাখ থেকে ইন্টু 4 করেন 4 লাখ। 4 লাখের উপর আরো অনেক লোক ডিপেন্ডেন্ট আছে। আপনি 20 থেকে 25 লাখ লোক হচ্ছে এখন হচ্ছে অর্থনৈতিকভাবে স্থবির হচ্ছে, এরকম অনেক জায়গায় আছে। আমি বলছি না, তবে কি ওই যে অলিগার্কস যারা এখানে লুটপাট করেছে তাদের কি হবে? তারা তো টাকা পয়সা চুরি করে ডাকাতি করে বিদেশে এখানে রাজা বাচ্চার মতো থাকছে, চুনোপুটিরা ধরা পড়েছে। এখন আপনি কিভাবে ব্যবসাটা রিভাইভ করবেন? এবং বিএনপি আপনি, এবং আরেকটা যেটা আপনার প্রোগ্রামে বেশ কয়েকবার বলেছি, এখন একরকম আপনি রাজনৈতিক বাস্তবতা দেখছেন, কিন্তু ধরুন রোজার মাসে যদি এই সরকারের যতগুলো আমরা ট্রেন্ড দেখছি, রোজার মাসে যে ফুড ইনফ্লেশন, খাদ্য মূল্যস্ফীতি কন্ট্রোল যদি না করতে পারে, তাহলে আরও বেশি সরকারের জনপ্রিয়তা, অন্তর্বর্তীকালীন সরকারের জনপ্রিয়তা কমে যাবে। এবং রোজার মাসের শেষে, আমি বলছি কনজেকচার, আমি কিছু লন্ডন থেকে শুনি নাই, কিন্তু আমি এটা অনুমান করতে পারছি, অনুধাবন করতে, যদি ধরুন হচ্ছে যে খালেদা জিয়ার সঙ্গে যদি তারেক রহমান ঢাকায় ফেরত আসে, ইফস বাটস আমি এটা বলছি না, তখন তো আরেকটা, তখন পুরো পলিটিক্যাল ক্যালকুলাস তখন হচ্ছে যে পুরোপুরি ধসে যাবে, তখন তো পুরোপুরি মোমেন্টামই চলে যাবে বিএনপির দিকে। আমি বলছি না বিএনপি ভালো, আওয়ামী লীগ খারাপ, অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা নাই, কিন্তু ওদের হাতে তো আমার মনে হচ্ছে না যে অন্তর্বর্তীকালীন সরকারের হাতে খুব বেশি যেখানে এখানে পাওয়ার আছে বা কোনো পাওয়ার উইল টু এক্সারসাইজ, এটা তো আমি তো দেখতে পাচ্ছি না। একটা কথা শুধু বলে শেষ করবো, আমি জানি এখানে আমি ডক্টর জাহিদ ভাইয়ের কথাটাই আমি এখানে বলি, হযরত ওমরের একটা কথা এখানে আমার মনে আসে, যে মানুষ সবার কাছে জনপ্রিয় হয় সে মানুষ মুনাফেক। এখন আপনি সবার কাছে জনপ্রিয় হতে পারবেন না, আপনি সবার কাছে সবকিছু আপনি এখানে, আমি যদি ন্যায়ের পক্ষে, আমি যেটা মনে করি ন্যায়ের পক্ষে বলি, আমি জাহিদ ভাইয়ের সাথে সবকিছু এগ্রি করবো না তো, কিন্তু আমি যদি মনে করি জাহিদ ভাইয়ের কাছ থেকে বা মতি ভাইয়ের কাছ থেকে আমি কিছু পাবো ভবিষ্যতে, বা আপনি টক শোয়ে আমাকে বারবার ডাকবেন বা জাহিদ ভাই আমাকে এই জায়গায় রিকমেন্ড করবে, আমি সব কিছুতে হ্যাঁ হ্যাঁ মিলাবো। এখন আমাদের সুশীল সমাজে এতে ভরে গেছে। অনেক ধন্যবাদ। আত্মসমালোচনার দরকার আসলে। তো আপনি কি পারভেজ যেটা বলছেন এর মধ্যে দ্বিমতের কিছু না, একদম দ্বিমতের কিছুই নেই। যাই হোক, যেটা কি আপনি জানেন যে হিউম্যান রাইটস ওয়াচ র্যাব বিলুপ্তির কথা বলেছে, সংস্কারের কথাও বলেছে।
তো যারা র্যাব তৈরি করেছিলেন যে বিএনপি, তারাও বলেছেন বিলুপ্তি চায়। তো এখন আমাদের সামনে র্যাবকে নিয়ে বা এর বিকল্প শক্তি কি হবে বা কি অবস্থা, পুরো জিনিসটা একটা মোটা দাগে কি আলোচনা করা যায়? নিশ্চয়ই যায়। এবং আমি খুবই হতাশ হয়েছি যখন 3 বাহিনীর জন্য পোশাক নতুন করে আসলো, আনসার, পুলিশ এবং র্যাবের নতুন পোশাক দেয়া মানে হচ্ছে আপনি র্যাবকে রাখছেন। এটা কিন্তু এই মেসেজ ছিল, which মানে আমার কাছে খুবই ফ্রাস্ট্রেটিং মনে হয়েছে। আচ্ছা, আমরা এমনি একটু পেছনে যাই। ধরে নিলাম র্যাব বিচার বহির্ভূত হত্যাকাণ্ড করলো না, গুম করলো না, ধরে নিলাম তাদের বিরুদ্ধে অভিযোগগুলো প্রচুর আছে এবং তারাই মূল ফোর্স। আচ্ছা, ধরলাম করলো না, কিন্তু আমরা গোড়াতে কিন্তু একটা মেজর ভুল করেছিলাম। আর সেটা হচ্ছে এই, আমাদের মিলিটারি আর্ম ফোর্সেস, নট অনলি মিলিটারি, আমাদের আর্ম ফোর্সেস থেকে এখানে আমরা মানুষজনকে আনলাম। একটা দেশের আর্ম ফোর্সেসের ট্রেনিং কোনোভাবেই ডোমেস্টিক যে আইন শৃঙ্খলা রক্ষা নিয়ন্ত্রণ করা তার মতো না, তার ইনস্টিংক্টই ডিফারেন্ট। আমি একটা ছোট উদাহরণ দিই। একটা মিলিটারি যখন ট্রেইনড হয়, সোলজার, অফিসার, ওনার ইনস্টিংক্ট হচ্ছে উনি গুলি করবেন এমন জায়গায় যাতে ওই মানুষটা মেরে ফেলা যায়, হত্যা করা যায়, কারণ ওনার বুলেট যায় আসলে শত্রুর দিকে। এটা ইনস্টিংক্টিভ, শুট টু কিল, শুট টু কিল। চট্টগ্রামে মিলিটারি ট্রেনিং এর ওখানে পাহাড়ে একটা জায়গায় লেখা আছে, রাস্তা থেকে দেখা যায় 1 বুলেট 1 শত্রু। আপনার ট্রেনিংটা তাই, আপনার ইনস্টিংক্ট তাই, আপনার বন্দুকের নল থাকবে শত্রুর দিকে। তো সেই মানুষটাকে যখন আপনি দেশের ডোমেস্টিক এই আইন শৃঙ্খলার জন্য আনেন, আসলেন 1 বছর 6 মাস, 1 বছর 2 বছর থেকে চলে যায়, উনি কি ওনার এত বছরের ট্রেনিং ইনস্টিংক্ট ভুলে যাবেন? আর উল্টো কথা, যদি এসে ভুলে যান, এটা আমাদের মিলিটারির জন্য খারাপ কথা। উনি এসে যদি মনে করেন যে না, আমি তাকে নিউট্রালাইজ করার জন্য করব বা গুলি করব কি করব না ভাববো, এটাও কিন্তু ওনার মিলিটারির যে চাকরি, তো ওনার যে কারণে ওনাকে আমরা আসলে এই রাষ্ট্র রিক্রুট করেছে, সেটারও ক্ষতি। সো কোনোভাবেই র্যাবের মধ্যে, র্যাব নামে একটা বাহিনী থাকতেই পারতাম, একটা এলিট ফোর্স, কিন্তু সেটা পুলিশ থেকে নিয়ে, পুলিশের মানুষজনকে বেটার ট্রেনিং দিয়ে, বেটার ফিট পিপলকে দিয়ে, আপনি বেটার ইকুইপমেন্ট দিয়ে আপনি তাকে করতে পারতেন, এলিট একটা ফোর্স থাকেও যদি। সো এটা হলো প্রধান কথা। আচ্ছা, এরপর আমরা মনে করি যে ঘটনা ঘটলো, এর পরবর্তীতে আমি প্রায় বলি যে বিএনপির ওই সরকারটার সবচেয়ে বড় পাপ ছিল বাংলাদেশে এই বিচার বহির্ভূত হত্যাকাণ্ড চালু করে যাওয়া। কাকে করেছে তখন আমরা দেখে দেখে জেনুইন অপরাধীদেরকে করেছি, কথাগুলো হয় না আসলে। একটা স্টেটের সাথে একটা নাগরিকের কন্ট্রাক্ট হচ্ছে আমি জাস্টিস পাবো, আমি 100 জনকে খুন করতে পারি, বাট আমাকে স্টেট যদি ফাঁসিও দেয় থ্রু আ জুডিশিয়াল প্রসেস। ইভেন একটা উদাহরণ দিই, রিফাত নামে এক ছেলে হত্যাকাণ্ডের শিকার হয়েছিল বরগুনায়, খুবই আলোচিত হয়েছিল, তার ওয়াইফ জড়িত আছে কি আছে না। তো ওটা একটা ভিডিও পাওয়া গেছে, নয়ন বলে একটা ছেলে যে ওকে স্ট্যাব করছে, দ্য ভিডিও ওয়াজ ক্লিয়ার এন্ড ইট ওয়েন্ট ভাইরাল। নয়নকে কিন্তু নিয়ে জুডিশিয়াল মানে হত্যাকাণ্ড হয়েছে, তাকে ক্রস ফায়ারে মেরে ফেলা হয়েছে। আচ্ছা, আমরা তো ভিডিওতে দেখলাম নয়ন সত্যি সত্যি তাকে হত্যা করেছে, তারপরও কি আমরা ওই এক্সট্রাজুডিশিয়াল কিলিং মেনে নেব? নো ওয়ে। নয়নের ফাঁসি হতে পারতো, সেখানে এটা সাক্ষ্য আসতে পারতো, তার বক্তব্য আসতে পারতো, শেষে তাকে আমরা ফাঁসি দিতেও পারতাম। দিস ইজ হাউ আ জুডিশিয়ারি শুড ওয়ার্ক ইন আ ডেমোক্রেটিক স্টেট। যেদিন একটা বিনা বিচারে হত্যাকাণ্ড ঘটে, সেদিন আসলে আমরা স্টেটটাই ভেঙে পড়ি। আসলে এটা স্টেট বোঝে না, স্টেট কিন্তু ওই সন্ত্রাসীর মতো গুলি করে মারাকে পাওয়ার মনে করে, এটা ভুল। স্টেটের ক্ষমতা বিচার করা, গুলি তো করে যে কেউ মেরে ফেলতে পারে, আমরা যে কোনো একজন নাগরিক সুযোগ পেলে যে কোনো একজন গুরুত্বপূর্ণ মানুষকে কিন্তু হত্যা করতে পারি। সো এইরকম স্টিগমা যে বাহিনীটার বিরুদ্ধে গেছে, এবং আপনি যেটা বলছেন শুরুতে স্মরণ করিয়েছেন যে বিএনপির সময় শুরু হয়েছে, সেই বাহিনীটা তারাও বিলুপ্তি চাইছে, এবং সেই সময় পলিটিক্যালি এটা ট্রুলি এত ইউজ হয় না, পরবর্তীতে এটা জাস্ট পলিটিক্যালি ইউজড হয়েছে। সেই ঘটনা ঘটেছে। রোবসপিয়ারের কথা ভাইয়া বলছিলেন, মানে গিলোটিনে মৃত্যুদণ্ড দেব কি দেব না, রোবসপিয়ার শুরুতে দ্বিধান্বিত ছিলেন, পরে উনি ওটার মজা পেয়ে গিয়েছিলেন, কিন্তু শেষ পর্যন্ত ওনাকেও গিলোটিনে যেতে হয়েছিল। সো এই ঘটনাগুলো আসলে হিস্ট্রিতে আছে। সেই কারণে আমি মনে করি র্যাব বিলুপ্ত করা উচিত। আমাদের একটা এলিট ফোর্স যদি লাগে, নতুন নাম দিয়ে, এই নামটাও থাকা উচিত না, নতুন করে হোক, এবং অবশ্যই ওটা এক্সক্লুসিভলি পুলিশের মানুষকে নিয়ে, পুলিশকে বেটার ট্রেন করে সেটা হওয়া দরকার। ধন্যবাদ। র্যাব প্রসঙ্গে আপনার কি বলা আছে? ছোট করে যদি বলি, জি, যখনই আপনি দেখবেন যে র্যাবের মতো একটা সংস্থার এখানে ক্রিয়েট করার জন্য প্রয়োজন লাগে, তার মানে হচ্ছে যে আমাদের জুডিশিয়ারি কাজ করছে না। এটা হচ্ছে প্রথম কথা। পুলিশের মধ্যে যখন দক্ষতার অভাব পাচ্ছে, এবং যখন আপনি দেখছেন এক প্রকারের স্টেট স্যাংশন ভিজিলেন্টিজম, যে আমি যাকে খুশি পাবো, এখানে ভাই বললেন যেখানে যাকে খুশি পাবো, এখানে হচ্ছে এখানে শুট টু কিল,
আমি হচ্ছে হিন্দি সিনেমা বা হচ্ছে ওয়েস্টার্ন মুভির মতো এখানে কাউয়ের মতো আমি শেরিফ, আমি জাজ, আমি জুরি, আমি এক্সিকিউশনার। এইটা যখন এটা হয় তখন কিন্তু একটা দেশের কিন্তু কাঠামোটা শুধু এখানে বিচার ব্যবস্থা না, আপনি যদি বলেন গণতন্ত্র, আপনি বলেন হচ্ছে মানবাধিকার, সবই কিন্তু এখানে ধ্বংস হয়ে যায়। এই র্যাবকে উপরেই তো এত অ্যাকিউজেশন, এই র্যাবের উপরেই তো ম্যাগনিটস্কি গ্লোবাল স্যাংশনস দেখেছে, এই র্যাবের উপরেই তো আগের বিগত সরকারগুলো বিশেষত আওয়ামী লীগের আমলে র্যাবের এখানে হচ্ছে যে আপনি দেখেছি যেখানে এখানে একের পর এক হচ্ছে যেখানে গুম খুনের সাথে র্যাবের সাথে এখানে নাম বারবার বেশি উঠে আছে। এবং দেখেছি রক্ষকই ভক্ষক। সমস্যা হচ্ছে যখন আপনি একটা ইনস্টিটিউশনকে স্পেসিফিক পাওয়ার দিয়ে প্রোটেক্ট করেন, আমরা তো দেখেছি র্যাবের মেজর বা র্যাবের মানে ওখানে মেজর বা লেফটেন্যান্ট কর্নেল র্যাঙ্কে যারা আছে আর্মি থেকে এসে কয়েকজন যারা হচ্ছে আওয়ামী লীগের এখানে হচ্ছে যে মন্ত্রী এখানে বোধহয় জামাই বা আত্মীয় ছিল, তারা তো ওখানে হচ্ছে যে নারায়ণগঞ্জে যে 7 হ্যাঁ প্রাইভেট প্র্যাকটিস, ওরা তখন হচ্ছে এখানে হচ্ছে ফ্রিল্যান্সিং হয়ে যাচ্ছে। এটা সাংঘাতিক ব্যাপার স্যাপার। এবং আপনি যদি বিডিআরকে যদি আপনি বিজিবিতে এখানে এখানে আপনি বলে এখানে চেঞ্জ করে আপনি পুরোপুরি একটা, এবং এটা গ্লোরিয়াস সার্ভিস আছে বিডিআর, কিন্তু ওখানে আর্ম ফোর্সেস মিউটিনি বিডিআর মিউটিনির জন্য এই নারকীয় ঘটনার জন্য ওদের সংস্থার নামই পাল্টে দিলেন। তো র্যাবের বেলায় কেন আপনি এই সুপারফিশিয়াল চেঞ্জ করছেন, হাসি খোরা করছেন, ট্রোলড হচ্ছেন? এবার আপনি তো এটা নিয়ে যে মেমগুলো বার হয়েছে আমরা দেখতে পাচ্ছি। আপনি শুধু কি তাই, র্যাবের ডিজি ছিলেন দুজনকেই পুলিশের মানে ইন্সপেক্টর জেনারেল করা হয়েছে। তো মানে ওটা হচ্ছে একটা পজিশন যে আপনি র্যাবে যদি এখানে আপনি সরকারের হয়ে তাবেদারি করতে পারেন তাহলে আপনাকে পুলিশে এখানে সর্বোচ্চ পজিশনটা দেওয়া হবে। এবং এদের টাকার পাহাড়ের কথাটা বলা হয়েছে। এবং আমি এখনো বলছি সিস্টেমিক রিফর্মস দরকার, কিন্তু এই সরকারের হাতে ওই আমার মনে হয় না যে ওদের কাছে ওই ম্যান্ডেটটা আছে বা ওদের কাছে ওই এক্সপার্টিসটা আছে যে এই সিস্টেমেটিক রিফর্মসগুলো সব কিছু করার জন্য। তার জন্য দরকার আমাদের পলিটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট। আমরা এখন যাব যে আপনি জানেন আল জাজিরার একটা রিপোর্ট আছে, জি দিনের আরেকটা শিরোনাম, সেই আল জাজিরা রিপোর্টে বলছে যে আওয়ামী লীগের ভেতরে অনেকের সুর, শেখ হাসিনার নেতৃত্ব চ্যালেঞ্জের মুখে। আমি রিপোর্টটা পড়েছি বিস্তারিত এবং বাংলাদেশে অনেকগুলো পত্রিকা এটাকে ট্রান্সলেট করেছে। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। মানে আমরা এতদিন পর্যন্ত আমাদের কাছে একটু হয়তো কমন সেন্সের বাইরে মনে হচ্ছিল যে এই মানুষটা এই দেশটাকে এভাবে ধ্বংস করেছেন এবং উনি পালিয়ে গেছেন নিজে বাঁচার জন্য। মানে একটা সেনাপতি যখন পালায়, সেনাপতিকে তার অপরাধের জন্য যদি কেউ সমর্থন করে থাকে, কিন্তু যখন সবাইকে বিপদের মুখে ফেলে দিয়ে পালিয়ে যায়, সেই দলটা আসলে তার পেছনে থাকার তো বেসিক কারণ। আমি তারা শেখ হাসিনা ন্যায় করেছে কি অন্যায়, ধরুন একটা ডাকাত, শেখ হাসিনা তো ডাকাত, উনি আসলে একটা ডাকাত এবং ক্রিমিনালের গ্যাংকে উনি নেতৃত্ব দিচ্ছিলেন, তো নেতৃত্ব তো দিচ্ছিলেন এবং তার উপরে ঈমান এনে তারা তার সাথে থেকে যাবতীয় সব ঘটনা ঘটিয়েছে। তো যখন দেখলো যে উনি নিজে বাঁচার জন্য উনি পালিয়ে গেছেন, চলে গেছেন, অন্যদের তো খুব খারাপ লাগার কথা। এবং ওই রিপোর্টে খুব চমৎকারভাবে এই ব্যাপারগুলোই আসলো যে যখন শুনলাম উনি পালিয়ে গেছেন, এক কর্মী বলছেন আমি তখন রাস্তায় দাঁড়ানো। তো এই রকম ঘটনা যখন ঘটে এটা খুবই অনিবার্য ছিল। এবং আমি মনে করি আওয়ামী লীগ যদি অন্য লোকরা পলিটিক্স বাদে আবার যদি একই রকম ডাকাতিই করতে চায়, একজন ডিফারেন্ট ডাকাত সর্দার তাদেরকে খুঁজে বের করা দরকার, কারণ এই ডাকাত সর্দার তাদের প্রতি লয়াল ছিল না। এটা হলো খুব সোজা সাপটা কথা। এবং এই রিপোর্টটা আমার কাছে সে কারণেই খুবই জাস্টিফায়েবল লেগেছে এবং এটা 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 হওয়ারই কথা। আমি আবারও বলছি তাদের সদিচ্ছা না। আর যদি তারা রাজনীতি করতে চান সেটা এই নামে হবে কি না, কারণ আমাদের সোসাইটিতে এই আলাপটা আছে যে আওয়ামী লীগের এই নামে বা আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়া যদি তারা না হয়ে থাকেন, যদি সেই সিদ্ধান্ত হয় তারা রাজনীতি করবেন কিনা বা অন্য কোনো নামে তারা আসবেন কিনা, সেই ক্ষেত্রে তো অনিবার্যভাবেই তাদের ভিন্ন নেতৃত্বের দিকে যেতে হবে, অনিবার্যভাবেই। কারণ শেখ হাসিনাকে দিয়ে, ইভেন আমি আরেকটু এগিয়ে বলতে চাই, তাদের এই পরিবারকে দিয়ে আসলে রাজনীতি করা হবে না। এই পরিবারটার যে লেগাসি ছিল অনেক সমালোচনার পরও সেটা একেবারে ধ্বংস করে দিয়েছেন। শুধু মজাটা হচ্ছে এই জায়গায়, এটা না শুধু ব্রিটেনে তাদের বংশের একজন পরিবারের একজন আছেন, ব্রিটেনের মতো দেশে থেকেও তিনি এই নেক্সাস থেকে বেরোতে পারেন নাই। সো এটা এই রকম একটা পরিবার, সেখানে শেষ পর্যন্ত, এবং তার এমপি পদ হয়তো যাবে, সম্ভাবনা আছে। সো এই হচ্ছে তাদের অবস্থা। এবং আমাদের মানে যে রিপোর্টটা দেখলাম, আমি সামনে এটা আরো বেশি করে সামনে আসতে আমরা দেখব বলে আমি বিশ্বাস করি। এবং যে মানুষগুলো বিপদের মুখে আছে তারা তাদের পলিটিক্যাল ভবিষ্যৎ নিয়ে তারা নিশ্চয়ই নতুনভাবে চিন্তা করবে, তাদের সেটা করা উচিত। ধন্যবাদ। পারভেজ, আপনি কি মনে করেন যে আওয়ামী লীগের শেষ পরিণতি এটাই? বাংলাদেশের শেষ বলে কিছু নাই, কেননা আমার মনে আছে আপনার প্রোগ্রামে বা অন্যান্য যে এমবেসি রিসেপশন অনেকেই বলতো যে বিএনপি ইজ ফিনিশড, আমরা তারাই এখন
তো যারা এখন আগে সরকারের খুব খাস লোক বলা ছিল, তো বিএনপির সেই ফিরিস্তা আজকে এটা হয়ে গেল। কিন্তু এখানে কিন্তুটা আছে। আমি ওই ডক্টর জাহিদ ভাই খুব ভালো কথা বলেছেন। আমি উনি যে ছেলেটার কথা বলছিলেন, আমার মনে হয় ইফ আই রিমেম্বার খুলনার ছাত্র, তারপর সে এবার আইডি চেঞ্জ করে গোপালগঞ্জে ওখানে গিয়ে সে এখানে সে চেঞ্জ করেছে, এখানে বলেছে। দেখুন, এমনকি জামায়াতে ইসলামী, যেটা একটা অত্যন্ত পুরানো রাজনৈতিক দল, ৭১ সালে স্বাধীনতা যুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর সাথে ওদের সম্পৃক্ততার জন্য ওরা কিন্তু প্রায় ৪০ থেকে ৫০ বছর, যদিও বা কোয়ালিশনের মধ্যে থাকুক, ওরা কিন্তু পুরোপুরি অ্যাকসেপ্টেবল ছিল। এটা কিন্তু এখনো না, আমি বলছি ফ্যাক্ট। মানে এখন তো ওখানে এখন দেখা যাচ্ছে জামাতে ইসলামীকে এখন হচ্ছে যেখানে ওরা আরো অ্যাক্টিভ হয়ে গেছে। এই সরকারের সাথে শোনা যায় যে তাদের সাথে এখন মানে যথেষ্ট সখ্যাতি আছে হোক, কিন্তু এখনো কিন্তু মানুষের কাছে ওই ৭১ সালে ওই সাধারণ মানুষের উপর, নিজের দেশের লোকের উপর এখানে হচ্ছে যে ওদের উপর যে খুন, ধর্ষণ, অত্যাচার করার সাথে জামাতে ইসলামীর একটা অংশের নেতৃত্বের সাথে ওরা কিন্তু জড়িত। যতই আপনি ইতিহাসকে মুছার চেষ্টা করেন, এটা করতে চান, কিন্তু এটা আছে। ঠিক তেমনি আপনি যদি ওইটার সাথে আমি সুরে সুর বলি, এবং আমার ভারতীয় বন্ধুরা যখন অনেকগুলো ওদের মিডিয়া চ্যানেলে বলি, তখন আমি এক্সাম্পলটাই দিই ওদেরকে। ঠিক তেমনি আওয়ামী লীগের সাথে যারা ওদের যে শীর্ষ নেতৃবৃন্দ আছে, যাদের হাতে রক্ত লেগে আছে, এটা কিন্তু রাজনৈতিক একটা কিলিং না, যেটা মনে করুন একটু দুই দলে মারপিট হলো, মারপিটের মধ্যে বোম, পটকা, ককটেল বলে একজন দুইজনের ক্যাডার মারা গেল, এটা না, সাধারণ মানুষ, ছোট বাচ্চা এখানে এবার পরিকল্পিতভাবে, এবং ইট ওয়াজ এ রেইন অফ টেরার। এটা ওরা আনলিশ করেছিল যে মানুষকে মেরে ওখানে দরকার 2 লাখ, 3 লাখ, 4 লাখ হয়ে ওরা হচ্ছে যে ওরা স্টেবিলিটি করবে, অনেকটা বাশার আল আসাদের মতো, বাশার আল আসাদের মতো এই কাহিনীটা করতে চেয়েছিল। সুতরাং কিন্তু আল্লাহ যেটা চাই সেটাই হবে। তো এখানে এটা হচ্ছে যে ন্যাচারাল জাস্টিসটা হয়েছে, আমার মনে হয় না। এবং আওয়ামী লীগের এখনো অনেক নেতৃত্বের মধ্যে তারা আছে যারা এখনো, আমি বলবো যে এখানে একটা ভ্রান্ত ধারণে আছে যে এখানে হচ্ছে যে আছে এইবার ভারত এখানে যুক্তরাষ্ট্রের ট্রাম্পের এই রেজিমের সময় এসে ওরা আওয়ামী লীগকে আবার রিহ্যাবিলিটেট করবে, দরকার হলে মিলিটারি মাইক দিয়ে করবে। এটা হচ্ছে বোকার স্বর্গে বাস করা। এবং সবচেয়ে খারাপ জিনিসটা কি আমি বলবো, আওয়ামী লীগ অত্যন্ত পুরানো দল, এবং আমাদের বাংলাদেশের স্বাধীনতার পিছনে অনিবার্য এখানে হচ্ছে আমি বলবো যে তাদের হচ্ছে মানে ওদের অবদান আছে, এটা মানে আনডিনায়েবল। শেখ মুজিবুর রহমান তো বঙ্গবন্ধু টাইটেল তো আমরাই দিয়েছিলাম, আমাদের বাবা চাচারাই দিয়েছিল, এবং তখন হি ওয়াজ দ্য রাইট পারসন এট দ্য রাইট টাইম এট দ্য রাইট প্লেস। এটা হচ্ছে, কিন্তু তারপরও দেখুন এইভাবে মানুষের, দেখুন যারা ট্র্যাডিশনালি আওয়ামী লীগকে সাপোর্ট করতো, যারা ট্র্যাডিশনালি পলিটিক্যাল নিউট্রাল ছিল, তারা এই দলের প্রতি হচ্ছে একেবারে হচ্ছে ওরা হচ্ছে যে একেবারে হচ্ছে যে এখানে বিতৃষ্ণার্ত। হ্যাঁ, ওরা বলতে পারে সাদ্দাম হোসেনের স্ট্যাচু তো যারা এখানে টেনে নামিয়েছে, তারপর যে ইরাকে যে 20 বছর যে এখানে মানে আপনি বলবো ইনস্টেবিলিটি চলেছে, আমেরিকান একটা অকুপেশন ছিল, তখন বলছে সাদ্দাম হোসেন আমরা ভালো ছিলাম, ওটা মানুষ বলে, একটা রিফ্লেক্সিভ একটা কথাবার্তা বলে। কিন্তু ওই পরিবারের প্রতি সফট কর্নার কিন্তু অনেক অংশে কমে গেছে। এবং সবচেয়ে খারাপ জিনিস হচ্ছে যে ওদের যে শীর্ষস্থানীয় নেতৃত্ব যারা আছে, ওদের যারা বেশিরভাগই ভারতে বা অন্যান্য জায়গায় ঘাট আঘাতি, ভারত হচ্ছে সেন্ট্রাল এরিয়া যেখানে ওদের আশ্রয় দেওয়ার জন্য, কিন্তু ওদের মধ্যে খুব কম লোকের মধ্যে আমি দেখলাম যে কোনো গ্লানিবোধ আছে বা কোনো মানে পর্যালোচনা আছে, সেলফ ইন্ট্রোস্পেকশন আছে, বা অ্যাডমিট করা যে আমরা ভুল করেছিলাম। এই যে অ্যারোগেন্স অফ পাওয়ার, এত লোককে মেরে এই দেশের এত, বাংলাদেশের রাজনীতিতে মানে ভুল স্বীকার করার কালচার তো নাই আমাদের কোনো, না শুধু রাজনীতি বলে আপনি শুধু রাজনীতিতে দৌড় দেখেন, ওরা ইজি। একাডেমিকদের মধ্যে আমি একটা ভুল পয়েন্ট করে যাব, জাহিদ ভাই যদি আমাকে পয়েন্ট করে, আমি বলবো না আপনি কিছুই জানেন না। আমার ছাত্র যদি আমাকে পয়েন্ট আউট করে, আমি বলবো কিছুই জানি না। এনজিও ডেভেলপমেন্ট ওয়ার্কার আরও মারমুখে, মানে ওদের এজেন্ডার বাইরে কিছু নেই। সব জায়গায় আমাদের এটা হচ্ছে, এটা আমাদের সোশ্যাল একটা কনস্ট্রাক্ট, যে আমরা যদি ভুল স্বীকার করি আমরা মানুষের কাছে ছোট হয়ে যাব। মানে আমরা মুখে আমরা অনেক কিছু কথা বলি, কিন্তু আমরা হচ্ছে যে ভুল স্বীকার করি। কিন্তু এবং বিএনপিরও এখানে আপনার বলতে হবে যে আগে যে ওরা যেভাবে ওরা সরকার চালিয়েছে বা রাজনীতিকে আছে, ওইটার দিকে কিন্তু ওদের এখানে অ্যাকচুয়ালি কিন্তু এখন কথা ভালো বলছে, অ্যাক্টিং প্রেসিডেন্ট তারেক রহমান ভালো কথা বলছেন, যে যা বলা উচিত। কিন্তু এটাও বলবো যে their way of carrying out politics, that should also have a sea change. অন্যান্য রাজনৈতিক দলরা, আওয়ামী লীগের মধ্যে যারা আছে, যারা রিহ্যাবিলিটেটেড হতে চায়, তাদেরকেও কিন্তু হচ্ছে কথা এবং কার্যে কিন্তু আমূল পরিবর্তন আনতে হবে।
অনেক ধন্যবাদ আপনাকে ডাক্তার জাহেদ। আপনি জানেন তো মানে টবি ক্যাডম্যান একটা মন্তব্য করেছেন যে হাসিনার প্রত্যর্পণে ভারত ন্যায় বিচারের পক্ষে দাঁড়াবে। উনি আশা প্রকাশ করেছেন, আমি বিশ্বাস করি টবি ক্যাডম্যান বাংলাদেশকে চেনেন, অনেকদিন থেকেই চেনেন, অন্তত 10-12 বছর উনি বাংলাদেশ সম্পর্কে একসময় নিষিদ্ধ ওয়াকিবহাল আছেন। আমি মনে করি না তিনিও শেষ পর্যন্ত আশা করেন যে ভারত এই কাজটা করবে। এটা প্রথমে এটা বলে নেওয়া ভালো, সবচেয়ে ভালো হতো এটা একটা মানে অ্যাপারেন্টলি মনে হবে যে শেখ হাসিনার মতো একটা পতিত স্বৈরাচার যার আর কোনো ইউটিলিটি নেই, তাকে আপনি রেখে বাংলাদেশের সাথে সম্পর্ক নষ্ট করা তো ঠিক না। তাকে হ্যান্ড ওভার করে দিলে জনগণ বরং সেটা মনে রাখবে। কিন্তু ভারত আসলে একটা মারাত্মক ডিলেমাতে পড়েছে, এটাও একটু খেয়াল করতে হবে। ধরুন ভারত শেখ হাসিনাকে যেভাবে ক্ষমতায় রেখে ইউজ করেছে, শেখ হাসিনা বাংলাদেশের সম্পূর্ণ স্বার্থ জাস্ট ভারতের চাহিদা মতো দিয়ে দিয়েছে শুধু ক্ষমতায় থাকার জন্য। এখন এইরকম একজন মানুষকে আপনি আবার বাংলাদেশের কাছে হ্যান্ড ওভার করে দিবেন, তো ভবিষ্যতে দেখবেন যে আর কাউকে শেখ হাসিনা আরেকজন পাওয়া যাবে কিনা আমি জানি না, কিন্তু 60% শেখ হাসিনা 70% শেখ হাসিনা আপনি আর পাবেন না। কারণ আপনি দেখবেন ভারত তো আসলে বিট্রে করছে। এবং ইন্টারেস্টিংলি আমি একজন মানুষকে ফলো করছিলাম 5 আগস্টের পর, আমি ওকে খুব পছন্দ করেছি, মিস্টার শশী থারুর। বিজেপির ন্যারেটিভ এমনকি কংগ্রেসেরও ন্যারেটিভের বাইরে উনি কিন্তু কথা বলছিলেন, কিন্তু আমি দেখলাম শেখ হাসিনাকে রাখার ব্যাপারে শশী থারুরও কিন্তু অ্যাগ্রি করেন যে তাকে ওখানে রাখতে হবে। সো বলতে পারি আমরা থিওরিটিক্যালি এটা সত্যিকার অর্থেই ন্যায়ের পক্ষে হতো, কারণ শেখ হাসিনার মতো এত ব্রুটাল কিলার খুব কম আমাদের এই জোনে আসলে, মানে গৃহযুদ্ধ ছাড়া এরকম হত্যাকাণ্ডের ঘটনা ঘটে না আসলে। আমাদের এটা তো আসলে সিভিল ওয়ার ছিল না, একটা আপরাইজিং এর মধ্যে এই লেভেলের ঘটনা। আমরা তো এটা তো এদিনের ঘটনা, অনেক পুরনো ঘটনা হয়ে যায়। তাহরির স্কোয়ার, হোসনি মোবারকের বিরুদ্ধে কি হয়েছে, মানুষ গেল থাকলো, মানে খুনি করে শেষ করে হাজার মানুষ শত মানুষও খুন করে হেলিকপ্টার থেকে গুলি হয় কোথায়? আমি একটু যোগ করতে চাই, রণাঙ্গনে, নিজের দেশে। তাও একটা কথা আছে, একটা মব ধরুন প্রতিহিংসা, একটা ছেলে পালিয়ে একটা নির্মাণাধীন বিল্ডিং এর কার্নিশে লুকিয়েছেন, ও তো আপনার থ্রেট না, আপনাকে গুলি করছেন ওখানে দাঁড়িয়ে। যাত্রাবাড়ির একটা ভিডিও পাওয়া গেছে যেটা ভেরিফাইড হয়েছে, আমি সেটা দেখতে পারি নাই আসলে 10 সেকেন্ডের বেশি, সামনে দাঁড়ানো ওরা আপনার রিচে ধরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে আপনি গুলি করে করে হত্যা করেন। কি পরিমাণ প্রতিহিংসা! মানে আপনি কোনো একটা জায়গায় ক্ষমতা আছে, মব আসছে, আপনি এটা কন্ট্রোল করার চেষ্টা করছেন, তাত্ত্বিকভাবে বলছি, ইউ ক্যানট ডু দ্যাট, কিন্তু আপনি হাতের রেঞ্জে পাওয়া মানুষকে ধরে ঠান্ডা মাথায় গুলি করে হত্যা করছেন। সো এই ঘটনাগুলো তো ঘটেছে অবশ্যই। তো আমি যে কথাটা বলতে যাচ্ছিলাম, এরকম একজন অপরাধীকে যদি আমাদের এখানে দিত, এটা গ্লোবালি ভালো কিছু হতো। এবং ভারতের কিন্তু নিজের ইমেজেরও ক্ষতি হচ্ছে যে এই রকম একজন মানুষকে তারা তাদের দেশে আশ্রয় দিয়ে রেখেছে। কিন্তু আসলে আমার মনে হয় ভারত ক্যানট অ্যাফোর্ড দ্যাট, পাঠাতে পারবে না। শুধু এটা বিট্রে করা না, শেখ হাসিনাকে পাঠালে শেখ হাসিনা ভারতকেও দেখে নেবেন বলে আমি ধারণা করি, যে আমরা তো জানি ভারত কি কি করেছে না করেছে, উনি আরো সব বলে দেবেন। বিপদটা ওখানেই। জি, কি দাঁড়ালো পরিস্থিতি? জি 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 এইটার উপরে জি দেখুন, একদম ঠিক বলেছেন ভাই আমার, যে ভারত হচ্ছে কি একটা সিকিউরিটি স্টেট। আমি জাহিদ ভাইয়ের সাথে তখন প্রোগ্রামের আগে এটা আলাপ করছিলাম, ওরা কিন্তু সবসময় সব কিছু সিকিউরিটি প্রিজমে দেখে। হ্যাঁ, বলে মোস্ট পপুলার ডেমোক্রেসি, ওটা ওদের দেশের জন্য, এবং ইদানিংকালে সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের জন্য। এখন ওটাও ওটার মধ্যে এখানে একটা অবমূল্যায়ন হয়েছে বা কোয়ালিটি পড়ে গেছে, অবশ্য যুক্তরাষ্ট্রেরও পড়ে গেছে, ওটা নিয়ে আলাপ নাই করি। কিন্তু আপনি যদি দেখেন ইন্ডিয়ান যে অথরদের নিয়ে, ইন্ডিয়ান অ্যানালিস্টদের নিয়ে লেখাগুলো, আমরা আমাদের কথা তো বায়াস হতে পারে, কারণ আমরা বলে যে এখন আমরা পুরো দেশই ভারতকে দেখতে পারি না সঙ্গত বা অসঙ্গত কারণে। বা ইন্ডিয়ান অরিজিন যে অথরগুলো যারা ব্রিটেনে আছে, অবিনাশ পালিওয়াল, আপনি পড়ে দেখেন ইন্ডিয়াস নিয়ার ইস্ট, ওদের আর্কাইভ থেকে সে কোট করে করে বলছে ভারত 1960 সাল থেকে ইস্ট পাকিস্তানকে বাংলাদেশের স্বাধীনতার দিকে ওরা 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 চেয়েছিল যে বাংলাদেশ স্বাধীন হোক, আলাদা হোক। কেন? ওরা 2.5 ফ্রন্ট প্রবলেম ওরা ফেস করতো। 2.5 ফ্রন্ট কি? একটা হচ্ছে পাকিস্তান, একটা হচ্ছে চায়না, এবং আরেকটা হচ্ছে মিয়ানমার বা বার্মার, এখানে হচ্ছে যে এখানে রেস্ট্রিভ রিজনসগুলো নর্থ ইস্টে করা। 2.5 ফ্রন্টের সিকিউরিটি কমপ্লেক্সের জন্য বিগত 50 থেকে 60 বছর ভারত তার জাতীয় স্বার্থের নিরাপত্তার ক্ষেত্রে ওরা কিন্তু অথরিটেরিয়ান বা হচ্ছে যে স্বৈরা শাসকদেরকে কিন্তু ওরা সাপোর্ট দিয়ে গেছে, কারণ দেখেছে এখানে হচ্ছে ট্রানজ্যাকশনটা ইজিয়ার। এবং
এর জন্য আমি যেটা মনে করি যে ভারত কেন এখন শেখ হাসিনাকে দিতে চাচ্ছে, দিলে ভালো হতো, ওদের জন্যই ভালো হতো, এবং একটা স্মুদার রিলেশন। ভারত হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট নেইবার, আমরা তো নেইবারহুড চেঞ্জ করতে পারবো না। ভারতের সাথে এঙ্গেজমেন্টের 101টা অ্যাভিনিউ আছে, কিন্তু এটা কেন দিচ্ছে? কারণ হচ্ছে ইউনূস সরকারের উপর এবং তারপরে যদি নির্বাচিত যে সরকার আসে তাদের উপর একটা মনস্তাত্ত্বিক চাপ দেওয়ার জন্য, এবং এটা হচ্ছে শেখ হাসিনা এবং তার অন্তরাজকে রেখে দিচ্ছে, যদি বেশি কিছু করো পাঠিয়ে দিব, যদি কিছু বেশি করো পাঠিয়ে দিব, অনেকটা হচ্ছে একটা থ্রেটের মতো। এবং সমস্যাটা হচ্ছে এই যে যতদিন ভারত শেখ হাসিনাকে রেখে দিচ্ছে, বা আওয়ামী লীগের যে শীর্ষস্থানীয় যে নেতা এবং হচ্ছে তাদের সহযোগীরা বিভিন্ন খাত থেকে, তাদেরকে কিন্তু যত আছে তার কিন্তু ভারতের প্রতি যে মানুষের যে বাংলাদেশের যে একটা পিকচার ছিল, সেই পিকচারটা দিনকে দিন আরও খারাপ হবে এবং ভারত বৈরিতা আরও দেশে বাড়বে, এবং এটা বোধহয় কোনো না ভারত বা বাংলাদেশের জন্য কাম্য। কিন্তু নয়াদিল্লিতে যারা ওদের হচ্ছে যে এই কূটনীতিগুলো ঠিক করেন, যারা ওদের এই নিরাপত্তা নীতিগুলো ঠিক করেন, তারা এটা অনুধাবন করতেও চাচ্ছেন না, আমলও নিতে চাচ্ছে না। নিলে দুই দেশের জন্য ভালো হতো। এটা তো মানে পুরনো কথাই, যে ভারতে দিল্লিতে বসে তারা যেভাবে মূল্যায়ন করতে চান, বাংলাদেশকে দেখতে চান, পাকিস্তানকে দেখতে চান। আজকের পরিস্থিতিটা তো ভিন্ন, সেই পরিস্থিতি পাল্টে গেছে। তো যে কারণে পারবে যেটা বললেন যে তারা এটা মেনে নিতে পারেন না বা যেটাই আছে, কিন্তু এই বাস্তবতা তারা স্বীকার করলে তো আজকে দুই দেশের সম্পর্কটা এই অবস্থায় থাকতো না। এবং এরপর যে আপনি শিখছেন, আমরা ওই অফ এয়ার কথা বলছিলাম, তো প্রত্যেকটা দেশে মানে সাউথ এশিয়ার কোন দেশটাতে আপনি আছেন, এবং আমি প্রায় সময় নেপালের সর্বশেষ নাই তো আমি নেপালের উদাহরণ দেই, একটা দেশ যেটা হিন্দু মেজরিটি কান্ট্রি। এই কারণে এক সময় ভারত আর নেপালের সম্পর্ক, ভারতের রুপি নেপালের ঘরে ঘরে পাওয়া যেত, যে কোনো দোকানে, মানে এটা এক দেশের মতো অবস্থা, 90% হিন্দু, নেপালের জনসংখ্যা 90%, এবং একসময় কনস্টিটিউশনালি তারা হিন্দু স্টেট ছিল। সেই দেশটা, এই যে প্রায় তো মুসলমানরা খারাপ, ভারতের যে ন্যারেটিভ আমরা সবাই জঙ্গি, আমরা ঝামেলা করি, তো 90% হিন্দু জনগোষ্ঠীর একটা রাষ্ট্র তার শত্রুতে পরিণত হয়েছে। তো এটাই যথেষ্ট বেশি এক্সাম্পল যে আপনি আসলে কি করছেন না করছেন। তবে আমি একটা জিনিস মনে করি, সামনে কয়েকটা লক্ষণ আছে যেটা ভারতকে আসলে, আমি এটা অনুমান করতাম, আমি বলেছিও, ভারত খুব বেশি দিন এত খারাপ সম্পর্কে অ্যাফোর্ড করতে পারবে না। ফিনান্সিয়াল ইস্যুজ আছে, আমাদের বিরাট ট্রেড আছে, আমাদের চিকিৎসা, শিক্ষা, শপিং, তাদের লোকজন এখানে কাজ করে বিরাট টাকা নিয়ে যায়, অনেক আমি একটা গ্রস হিসাব করেছি, টোটাল হিসাবটা $25 থেকে $30 বিলিয়ন অ্যাটলিস্ট ইফ নট মোর, $30 বিলিয়ন হবে সব কিছু। এটা একটা। নাম্বার 2 হচ্ছে, মানে খুব ফানি লাগে আমার কাছে, ভারত খুব বলতো এই কথাটা, আমি নাম মনে করতে পারি, শ্রীরাধা দত্ত, উনি কাগজে কলম ইউনিভার্সিটির টিচার, কিন্তু খুবই প্রোপাগ্যান্ডিস্টের মতোই কথা বলেন, অ্যানালিস্টের মতো না, কিন্তু উনি একটা কথা বলতেন, এটা এক অর্থে সঠিক। শেখ হাসিনাকে যখন আমেরিকা খুব প্রেশার দিচ্ছিল ইলেকশন নিয়ে, তখন উনি প্রায় বলতেন যে শেখ হাসিনাকে যদি অনেক বেশি প্রেশার দেওয়া হয় তাহলে সে কিন্তু চায়নার দিকে চলে যাবে। এই করে ইন্ডিয়া চেষ্টা করেছিল টু নিউট্রালাইজ দ্য ইউএসএ, এটা বলে যে তুমি বলছো ও যাতে চায়নার দিকে না যায় বলে করছো, কিন্তু এটা আরো বেশি প্রবাবিলিটি আছে। খুব ইলজিক্যাল না? তাহলে আমার প্রশ্ন হচ্ছে, এখন তুমি যা করছো এটাও কি একই কাজ না? এবং খুব মজার ব্যাপার, আমাদের পররাষ্ট্র উপদেষ্টা যখন গেলেন, ভারতের মিডিয়াতে এবার শোরগোল শুরু হয়ে গেছে, বাংলাদেশ চায়নার সাথে দেখা দিও, বাংলাদেশ পাকিস্তানের সাথে, পাকিস্তানের জাহাজ আসছে, পাকিস্তানের সাথে এখন সরাসরি প্লেনে যোগাযোগ হবে, পাকিস্তানে আমাদের একজন লেফটেন্যান্ট জেনারেল গেছেন, আমি প্রায় কিন্তু ওদের মিডিয়া ফলো করি। সো তারা দেখছে নট অনলি ইকোনমিক ইস্যু, এখানে কিন্তু সিকিউরিটি প্রশ্ন তারা আস্তে আস্তে থ্রেট এন্ড ফিল শুরু করবে। সুতরাং তারা আসবে বাংলাদেশের সাথে এনগেজড হতে বলে আমি বিশ্বাস করি, এটা করা ছাড়া তো উপায় নেই। তবে বাংলাদেশের উচিত হবে আমার স্ট্র্যাটেজিক সভারেন্টিটা নিশ্চিত করা, সেটা ফিনান্সিয়াল হোক, সেটা সিকিউরিটি হোক। আমি আমার যদি পাকিস্তানের আর্টিলারি শেল সস্তা মনে হয়, এফেক্টিভ মনে হয়, আমি কিনবো। আমি 40,000 কিনেছিল আমাদের এই সরকার, এটা নিয়ে বিশাল শোরগোল। আমার যদি পাকিস্তানের JF-17 ফাইটার যদি মনে করি এটা আমার জন্য দরকার আছে, আল বাই ইট। এই জিনিসগুলো কিন্তু, এই মেসেজটা, এটার সাথে ভারতের সাথে সম্পর্ক খারাপ হওয়ার কোনো সম্পর্ক নাই। তুমি এটা নিয়ে ট্রেড অফ করবে না, আমি আমার সিদ্ধান্তগুলো নেব। জাহিদ যেটা বলছেন যে ভারত বদলাবে, এটার ওনার বিশ্বাস, আপনার বিশ্বাসও কি তাই? পুরোপুরি না, অনেকটাই, কিছুটা নিজেদের স্বার্থে, নিজেদের স্বার্থে। এক হচ্ছে ব্যবসা, বাংলাদেশের সাথে একচিটিয়া কিন্তু হচ্ছে ওদের ব্যবসা, কিন্তু ওরা হচ্ছে আমাদের একটু যোগ করে ওদের চিকিৎসায় যে যাচ্ছিলাম না, আমাদের কুনমিং এর হসপিটাল ওরা কিন্তু চায়না রেডি করে ফেলছে। আমি এটা ফোর্স করেছি, এটা বলেছি, জি এটাই, এবং এটাই কুনমিং এ 6 মাস আগে এটা বলেছিলাম যে এরকম একটা হওয়ার সিনারিও আছে। তো কুনমিং একটা সোশ্যাল সায়েন্সেস, ওরা তো চায়না তো বসেতে নাই, লোকজন তো ব্যাংকক যাচ্ছে। এবং আপনি দেখুন এখন কি হচ্ছে, ট্যুরিজম খাতে
বাংলাদেশ ওয়াজ দ্য 4th লার্জেস্ট প্লেস ইন টার্মস অফ টুরিস্ট ডেস্টিনেশন, এখানে বাংলাদেশকে আসতো, মানে অরিজিন এখানে। তো এখন কোথায় যাচ্ছে? মালদ্বীপে যাচ্ছে, নেপালে যাচ্ছে, কাঠমান্ডুর অলিতে গলিতে বাংলাদেশি। আচ্ছা, তারপর ভুটানে যাচ্ছে, শ্রীলঙ্কায় যাচ্ছে। লস কার হচ্ছে? আমি আপনাকে বলছি রেশনাল, এবং ভারত কিন্তু একটা রেশনাল দেশ। আমরা যেমন মাথা গরম হয়ে যায়, ওরা কিন্তু অতটা না। ইভেনচুয়ালি যেটা হবে, হয়তো বা ইউনুস সরকারের তোরা যদি ওইভাবে এনগেজ নাও করে, কিন্তু এখন কিন্তু ভাষাটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে, ডিপ্লোম্যাটিক ভাষাটা চেঞ্জ হয়ে গেছে। ওরা কিন্তু দে আর ওয়েটিং ফর দ্য গভর্নমেন্ট আফটার ইউনুস, ডক্টর ইউনুসেস গভর্নমেন্ট। এটা কি ইলেক্টেড গভর্নমেন্ট বা একটা নন ইলেক্টেড গভর্নমেন্ট, ওরা কিন্তু সবগুলো অপশন নিয়ে ওরা ডিসকাস করে এবং খুব মানে রসি আলাপ করে, কিন্তু ওরা ওদের সাথে এনগেজ করবে। তার জন্য দেখুন বিএনপির সাথে আউটরিচ হচ্ছে, জামাতের সাথে আউটরিচ শোনা যাচ্ছে যে ওরা কিছু কমেন্টেটর বলছে আমরা করবো না কেন, এর ভারতীয় মিডিয়াতেই বলছে তালেবানের সাথে করছে, তো তাহলে এখানে কি সমস্যা আছে? 25 দিন বাদে যখন আপনার নববর্ষের শুভেচ্ছা আসে, জি, তাইলে তো আমি এতটা আশাবাদী হতে পারি না। আমার কথা যে আসে তো বেটার লেট দ্যান নেভার। আপনি তো জানেন এখানে ইন্ডিয়ান নিয়ে, আপনি দেখেন ইন্ডিয়ান নিয়ে তারপর একটা কথা এখানে কথিত আছে, মানে অত্যন্ত মানে এখানে হচ্ছে কচ্ছপের গতিতে করে। তো যাই হোক, ঠিক আছে, শেষ পর্যন্ত হঠাৎ করে মনে হয়েছে যে নববর্ষটা এখানে দেওয়ার জন্য। কিন্তু এবং সঙ্গে হচ্ছে ওরা আগে সরকারের আমলে যে কানেক্টিভিটি, এই যোগাযোগ খাতে এডিবি লোন নিয়ে ওরা যে ইনভেস্ট করেছে নর্থ ইস্টটাকে ডেভেলপ করার জন্য, এখন যদি ওরা এখানে এটা যদি এনগেজ না হয়, তাহলে তো ওদের নর্থ ইস্টের সিকিউরিটি এখানে হ্যাম্পার্ড হবে এবং ওদের ইনভেস্টমেন্টগুলো চলে যাবে। সো দে নিড টু এনগেজ উইথ আস অ্যান্ড উই নিড টু এনগেজ উইথ দেম অলসো, কিন্তু অন দ্য বেসিস অফ মিউচুয়াল রেসপেক্ট। দেখা যাক কি হয়। জাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ। পারভেজ, আপনাকেও ধন্যবাদ। দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকুন।